গণেশ যে উল্টে গেছে এটা ইউনূস ভেতরে ভেতরে টের পেলেও তার আশেপাশের চামচাদের বুঝতে দিতে চান না। অথচ আপনারা ইতিমধ্যেই জানেন যে ইউনূসের প্রস্থানের চিত্রনাট্য চূড়ান্তভাবে লেখা হয়ে গেছে। সেটি 2024 সালের জুলাই আগস্টের যে তথাকথিত আন্দোলনটি হলো এবং সেই আন্দোলনে যে সংস্কার হওয়ার কথা ছিল সেই সংস্কার আসলে হয়নি, তার পরিবর্তিতে দেখা গেছে স্বৈরতন্ত্র এবং প্রতিশোধ পরায়ণতা। ডক্টর ইউনূস তার ক্রমশ দিন দিন তার স্বৈরাচারী অবয়বে আবির্ভূত হচ্ছেন দেশবাসীর সামনে। তিনি ইসলামী চরমপন্থী জঙ্গিদের জেল থেকে মুক্ত করে দিয়েছেন তার রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য। তারা আরো বলেন যে এই যে বুদ্ধিজীবী, সাংবাদিক বা সিভিল সোসাইটির যারা নেতা, বিভিন্ন সংখ্যালঘু যারা রয়েছেন, তাদের বিভিন্ন সংগঠনের নেতা অনেককেই মিথ্যে মামলায় এই ইউনূস প্রশাসন কারাগারে ঢুকিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই রীতিমতো হত্যা মামলা দায়ের করা হয়েছে, যারা হত্যা কিংবা এ ধরনের কোনো অপরাধের ধারে কাছেও ছিল না। এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছে এবং তারা কিছু ঐতিহাসিক রেফারেন্সও টেনেছেন। যেমন জিমি কার্টার, মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি আয়াতুল্লাহ খোমেনিকে সমর্থন করেছিলেন ইরান বিপ্লবের সময়। তিনি মনে করেছিলেন যে আয়াতুল্লাহ খোমেনি একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে তুলবে, কিন্তু পরবর্তীতে আজকে দেখা গেছে যে ইরানের শাসন ব্যবস্থা কি এবং আজকে আমেরিকা ইরানকে রীতিমতো আক্রমণ করছে। তো এরকম আমেরিকা অধিকাংশ প্রেসিডেন্টই এই বিশ্ব রাজনীতিতে কোনো না কোনো ভুল করেছেন। জর্জ বুশ ইরাক আক্রমণ করেছেন, পরবর্তীতে দেখা গেল যে অভিযোগে ইরাক আক্রমণ করা হয়েছে সেটি সত্য ছিল না। ঠিক তেমনি বাইডেন প্রশাসন যে কারণে ডক্টর ইউনূসকে সমর্থন করেছে সেই কারণটি আজকে মার্কিন ট্রাম্প প্রশাসনকে বিবেচনা করে দেখতে হবে। ট্রাম্প প্রশাসন এই যে বাইডেনের অনুসৃত নীতি জাস্ট ফলো করে যাচ্ছে, টু বি কন্টিনিউড, এটি নিয়ে এই রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্কের অনেকেই প্রশ্ন তুলছেন এবং এর ফলে দক্ষিণ এশিয়ায় যে সমীকরণ হয়েছে যে আমেরিকা পাকিস্তানকে সাথে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিচ্ছে, এই যে পাকিস্তানের সাথে সখ্যতা এবং ভারত বিরোধিতা, এটি কি মার্কিন বিশ্ব রাজনীতির জন্য ভালো হবে কিনা? এবং এই বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো কিছু না এবং তারা অনেকেই বলেছেন যে ডক্টর ইউনূস তার নোবেল পুরস্কার প্রাপ্তিকে তার ঢাল হিসেবে ব্যবহার করে তার সকল অপকর্মকে জায়েজ করতে চাচ্ছেন এবং তারা এটাও বলেছেন যে ডক্টর ইউনূস যেভাবে ব্যাখ্যা করেন বা যখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয় তিনি যেভাবে উড়িয়ে দেন, তার উপরে আস্থা না রেখে আমেরিকার উচিত যে আসলে কি ঘটনা ঘটছে সেই ব্যাপারে সেই তথ্যগুলো, সেই উপাত্তগুলো বিশ্লেষণ করে তাদের বাংলাদেশ নীতি ফাইনাল করা। বাইডেনের এবং তার পররাষ্ট্র মন্ত্রী তাদের যে বাংলাদেশ নীতি ছিল তাকে এই থিঙ্ক ট্যাঙ্কের এই পরামর্শদাতারা মনে করছে যে এটি ভুল ছিল এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেটি কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না, বরং এই অঞ্চলে একটা ইসলামী সন্ত্রাসবাদের, জঙ্গিবাদের উত্থান ঘটছে যা বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ। তারা এও বলেন যে বাংলাদেশে প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফিরিয়ে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে এনে তারপরে গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো। নির্বাচন প্রশ্নে তারা বলেছেন যে অবশ্যই একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। ইনক্লুসিভ নির্বাচন না হলে কাউকে বাদ দিয়ে নিজেদের একটা লিখিত অধ্যাদেশের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করে বা কার্যক্রম নিষিদ্ধ করে তারা যদি
এই কাজগুলো করেন, নির্বাচন করেন বা যে খুশি মতো পছন্দের একটি সরকার গঠন করেন, সেটা গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। তো বর্তমানে ট্রাম্প প্রশাসন যেটা হচ্ছে, বিশ্ব বাস্তবতায় ইউক্রেন যুদ্ধ বলেন এবং অনেকগুলো দেশের সংঘাত বা এই যে ইরান ইসরায়েলের যুদ্ধ, ইসরায়েল গাজার যুদ্ধ, এই সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন আসলে বাংলাদেশের দিকে তেমন নজরই দিতে পারেনি। বাংলাদেশে এখন পর্যন্ত একটা মার্কিন রাষ্ট্রদূত নেই। পল কাপুর, যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তিনিও মনোনয়ন পেয়েছেন কিন্তু তিনিও দায়িত্ব গ্রহণ করেনি। ভারতে নতুন রাষ্ট্রদূত আসছেন। এই অবস্থায় ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে কিন্তু তার পলিসি কি সেটা কিন্তু এখনো ঘোষণা করেনি, বরং টু বি কন্টিনিউড। তারা এই বাইডেনের বাংলাদেশ পলিসি ফলো করছে, যেটা তারা মনে করছেন যে এটা ঠিক না, এটা ভুল, এবং এটা এই আঞ্চলিক অস্থিতিশীলতার অন্যতম কারণ হবে এবং বিশ্ব শান্তি বিঘ্নিত করবার জন্য হবে। এবং তারা আরো বলেছেন, খুব পার্টিকুলারলি বলেছেন যে আমেরিকার উচিত হবে জামাতে ইসলামী বাংলাদেশ নামের রাজনৈতিক দলটাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এটার বিরুদ্ধে স্যাংশন জারি করা। তো এই ইউনুসের ব্যাপারে যখন আমেরিকায় এই ধারণা গড়ে উঠছে, তখন ইউনুস বাংলাদেশে বসে তার ফ্যান ফলোয়ারদের আওয়াজ দেন, যতদিন তার সাথে আমেরিকা আছে ততদিন ভারত কিছুই করতে পারবে না। কিন্তু ডক্টর ইউনুস মাঝে মধ্যেই বিভিন্ন সচিবদের সাথে যমুনায় মিটিংয়ে বসে। সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এমন একজন সচিবের সূত্রে আমি জেনেছি যে তাকে যদি কখনো বলা হয় যে স্যার আপনি এই যে ইন্ডিয়াকে এত আক্রমণ করে কথা বলছেন, বা এই প্রসঙ্গটি যখনই আসে তিনি প্রতিবারই বলেন যে ভারত আমার কিছুই করতে পারবে না, কারণ আমেরিকা আমার সাথে আছে। আমেরিকা যতদিন আমাদের সাথে থাকবে ততদিন ভারতের কিছু করবার ক্ষমতা নেই। অর্থাৎ তিনি আমেরিকার ক্ষমতায় ক্ষমতাবান হয়ে ভারতকে যা ইচ্ছে তাই মানে রীতিমতো অবজ্ঞা করেন, উপেক্ষা করেন, এবং সেটা আমরা দেখতে পাই তার বিভিন্ন সময়ের কথোপকথনে। তিনি বলেন, তার আশেপাশের সাগরেদরা বলেন, এবং ভারতকে যখন তখন তারা শব্দের কামান দাগান। এখন প্রশ্ন হলো যে ট্রাম্প প্রশাসন ইউনুসের সাথে আসলেই কি আছে, কতখানি আছে এবং কতদিনই বা থাকবেন। এই যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য তিনি যে বিশাল বহর নিয়ে 700 কোটি টাকার মতো একটা বাজেট নিয়ে আমেরিকায় গেলেন, তিনি কি সেখানে ট্রাম্প প্রশাসনের কোনো সমর্থন বা আশীর্বাদ পেয়েছেন? ট্রাম্পের সাথে ডিনার পার্টিতে একটা ছবির নামে যেটি ছাপিয়েছেন, সেটি পরে দেখা গেল যে এটি আসলে এডিট করা ছবি। হোয়াইট হাউস থেকেই এই ছবিটা যারা আগ্রহ দেখিয়েছে তাদের দেওয়া হয়েছে, কিন্তু এটা একসাথে ট্রাম্প দম্পতির সাথে ইউনুসের ছবি তোলা না। এমনি আরো অনেক বিষয় আমরা জেনেছি যে ট্রাম্প প্রশাসনের কেউ আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ডক্টর ইউনুসের সাথে দেখা করেনি। একমাত্র ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি মনোনয়ন পেয়েছেন, মিস্টার সার্জিও গার, যিনি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট না হলেও ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই সার্জিও গার, যিনি ভারতের মার্কিন রাষ্ট্রদূত, এবং শুধু মার্কিন রাষ্ট্রদূত না, তিনি সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করবেন। তিনি এই সাউথ এশিয়ার দেশের সরকার প্রধান বা প্রতিনিধি যারা গিয়েছিলেন সবার সাথেই দেখা করেছেন। সেই হিসেবে তিনি ডক্টর ইউনুসের সাথেও দেখা করেছেন, কিন্তু ডক্টর ইউনুসের পক্ষ থেকে ট্রাম্পের সাথে একটা সাইডলাইন বৈঠক করার ব্যাপারে অনুরোধ করা হয়েছিল, সেটি সার্জিও গার রাখেননি বা পারেননি বা করেননি। এর বাইরে ডক্টর ইউনুস কিন্তু আমেরিকার কোন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কারোর সাথে মিটিং করেননি, অ্যাটলিস্ট অফিসিয়ালি করতে পারেনি। আনঅফিসিয়ালি কিছু কথাবার্তা হয়েছে যা খুবই হতাশাব্যঞ্জক, যে কারণে
তার প্রেস উইং বলেছে যে বিশ্ব নেতারা তার হোটেল রুমে গিয়ে তার সাথে দেখা করেছেন। পরবর্তীতে পোস্টমর্টেম করে যেসব বিশ্ব নেতার আমরা খবর পেলাম তাতে বোঝা গেল যে একটা ধান্দাবাজ ক্লাব আছে, সেই ক্লাবের কিছু সদস্যকে ম্যানেজ করে, এবং যাদের মধ্যে অধিকাংশই প্রাক্তন, তারা বিভিন্ন দায়িত্বে ছিলেন, বর্তমানে নেই, তারা এখন প্রাক্তন হয়ে বিশ্ব নেতা হয়ে গেছেন। মানে একটা আউট আর একটা আউটরে ডেকে নিয়ে এসে বা একজন আরেকজনের পিঠ চুলকায় দেওয়ার মতো বিষয় আর কি। তো এরকম কিছু আই ওয়াশের মাধ্যমে তারা আমাদের দেখাতে চেয়েছে যে ডক্টর ইউনূস একটা সফর করে এসেছেন, কিন্তু এই সফরের সাফল্য এবং এই যে ট্রাম্প প্রশাসনের ডক্টর ইউনূসকে স্পষ্ট উপেক্ষা বা পাত্তা না দেওয়া, এটা কি বোঝা যায়? বা এটা হঠাৎ করেই কি হলো? বেশ কিছুদিন ধরে রিপাবলিকান পার্টি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পার্টির যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা রিপাবলিকানের অনুসারী বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম বা ইনস্টিটিউটের বিভিন্ন দায়িত্ব রয়েছেন এবং যারা ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ পরামর্শদাতাও, তাদের মধ্যে এই ডক্টর ইউনূসকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের কি নীতি হওয়া উচিত সেটি নিয়ে আলোচনা চলছে। এবং তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা প্রচন্ড ভয়ে ভীত, আওয়ামী লীগের ভয়ে ভীত, আর যার কারণেই এই অক্টোবরের 21 তারিখের আগে অথবা নভেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনা, মাহবুব আলম হানিফ, শাহজাহান খান, আনিসুল হক সহ আওয়ামী লীগের 8 জন সিনিয়র নেতার একটা ফরমায়েশি ফাঁসির রায় ঘোষণা করবেন। এবং এই ঘোষণাটা যে করবেন সেটার সিমটম আপনারা হয়তো কিছু কিছু দেখতে পাচ্ছেন। সেই সিমটমটা হচ্ছে যে আপনারা দেখেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগকে সংগঠিত করতে পারে এই ধরনের নেতা, যারা আজকে 13-14 মাস ধরে দেশে আত্মগোপনে ছিলেন, সকলকে একে একে পাকড়াও করা হচ্ছে এবং সকলকেই বন্দী করা হচ্ছে। এখন এরা কেন এই নভেম্বর মাসের ভেতরেই রায়টা হবে, কেন নভেম্বর মাসের ভেতরে দিতে চাচ্ছে? আচ্ছা, আপনার গতকাল একটা জিনিস খেয়াল করেছেন যে ওনারা ওই যে ঐক্যমত কমিশনের মিটিং এ গণভোটের একটা আয়োজন করছে, আর এখানে এই গণভোটের মধ্যে আছে মূল খেলাটা। এই গণভোটটা দিয়ে হানা একটা ভোট, যে হানা ভোটটা আসলে কোনো কথাই না, সরকার যে পক্ষে থাকে সেখানেই জিতে, সবসময় হাই জয়যুক্ত হয়, না কখনো জয়যুক্ত হয় না। এর আগের 3টা গণভোটও আপনারা দেখেছেন, যারা মুরব্বীরা আছেন 50-এর অধিক যাদের বয়স, ওনারা সেই জিয়র রহমানের হানা ভোট, এরশাদের হানা ভোট, এরপর শাহাবুদ্দিন সাহেবের জন্য হানা ভোট দেখেছেন, এবং এখনকার হানা ভোট। এই হানা ভোট হওয়ার পরপরই হয়তো এই ইন্টারিম গভর্নমেন্ট জামাতের সহযোগিতা বলবেন যে এই সরকার তার চেঞ্জ করার দরকার নেই, কারণ এটা তো বিপ্লবী সরকারের মতো বা আপনার জুলাই আন্দোলনের সরকার হয়ে গেছে, সুতরাং কোনো নির্বাচনের দরকার নেই, এই সরকার প্রয়োজনে আরো 5 বছর থাকবে, আমরা এই করবো সেই করবো। আর যেটাতেই এখন ভয়, এদের সময় ভয় হচ্ছে যে আওয়ামী লীগ, এই নির্বাচন হয়তো আওয়ামী লীগ হইতে দিবে না, এবং আওয়ামী লীগ বিহীন কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগের সাথে কথা না বলে আপনি আওয়ামী লীগকে সাইড লাইনে রেখে নির্বাচন করতে পারবেন, কারণ আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, এটা তারা জানে। এবং তারা দেখেছে যে গত 14 মাসে এত কিছু করার পরও আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না, শেখ হাসিনাকে ঠেকানো যাচ্ছে না। আর তাই এখন তারা, এবং যেহেতু ইন্টারন্যাশনাল বিভিন্ন চাপ আছে, বিভিন্ন দেশগুলো চাপ প্রয়োগ করছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন যাতে না করা হয়, এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে। আর এই কারণেই তারা শেখ হাসিনা সহ 8 জনের ফাঁসির রায় প্রস্তুত করে রেখেছে, যেটা এখন শুধু প্রকাশের বাকি। যে কোনো মুহূর্তে, মানে 21 তারিখের আগে, এই অক্টোবরের 21 তারিখের আগে অথবা নভেম্বরের যে কোনো সময় এ রায় দিয়ে দিবে। কিন্তু এরা ভুলে গেছে যে এরই নাম শেখ হাসিনা। শেখ হাসিনার জন্ম 1947 সালের সেপ্টেম্বর মাসের 24 তারিখের দিকে ওনার জন্ম। আর উনি জন্মের পরেই আপনার এই যে ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার আছে সেখানে একদম শিশু অবস্থায় উনি দেখেছেন হিন্দু মুসলমান দাঙ্গা,
তার মানে কি জানেন, এখন আফগানিস্তানের অনেক ছেলে পেলেকে আপনারা যখন জিজ্ঞেস করবেন যে তোমরা এত ফেরোসাস করো, তারা বলে কি জানেন, আমরা মায়ের পেট থেকে প্রেরিত বোমা হামলা দেখছি, এই বিমানে বোমা মারতেছে, এইদিকে গুলি মারতেছে, এগুলোই দেখে দেখে বড় হয়েছে। আমাদের সাহস তো ওইরকম, আমাদের সাহস এবং সাহসিকতা ওই রকম। সুতরাং শেখ হাসিনা জন্মের পরে দেখেছেন আপনাদের হিন্দু মুসলমান দাঙ্গা, এরপরে একটা বাচ্চা যখন 5-7 বছর বয়স হয়, যখন বুঝতে শিখে, সেই বয়সে শেখ হাসিনা দেখেছেন কিভাবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বারবার জেলে নিয়ে যায়, জেল থেকে ছাড়া হয়, জেলে নেয়, জেল থেকে ছাড়া হয়। এবং উনি যখন গর্ভবতী ছিলেন সেই সময় লাগে 1971 সালের যুদ্ধ, যেই সময় মেয়েরা খুব নাজুক থাকে, সেই সময় উনি দেখেছেন যুদ্ধ, বাবা জেলে, বেঁচে আছেন কি মরে আছেন তাও জানে না। এরপরে 75-এর 15ই আগস্ট পুরো পরিবার হত্যা করা হলো, এগুলো সব উনি দেখেছেন। এছাড়া 21শে আগস্ট ওনাকে মারার জন্য এভাবে গ্রেনেড হামলা করা এবং এ পর্যন্ত 19 বার ওনাকে হত্যা চেষ্টা করা, সবগুলোই উনি নিজ চোখে ফিল করেছেন, হৃদয় দিয়ে দেখেছেন। সুতরাং ওনার বিরুদ্ধে মিথ্যা মামলার, এই মিথ্যা হত্যা মামলার ফাঁসির আদেশ যদি দেওয়া হয় তাতে উনি ভীত নয়। এবং এই মিথ্যা ফরমায়েশি মামলার রায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মীও ভয়ে ভীত নয়। যার কারণে আমরা বলতে চাই যে ইউনূস সাহেব আপনি যা ইচ্ছা করে যান, তবে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। ইউনূস সহ ইউনূসীয় বাহিনী পালিয়ে বাঁচতে পারবেন না। সুতরাং এখন এই নির্বাচন এবং তাদের পথকে, তাদের যে পথ, এই যে এই গভর্নমেন্ট, ইউনূসীয় গভর্নমেন্টের যেই চলার পথ, এটাকে মুক্ত করার জন্য এবং মসৃণ করার জন্যই ওনারা এখন শেখ হাসিনা সহ আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে মামলার রায় অলরেডি প্রস্তুত। এটা জাস্ট শুধু এই যে ক্যাঙ্গারু কোর্ট, যেটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, এটাতেই দিয়ে প্রকাশ করা হবে। এই নিউজটি 100% একুরেট। আপনারা আজকে দেখেন, আমি বলছি আগামী 3 থেকে 4 দিনের ভিতরে বাংলাদেশের আরো অনেক সাংবাদিক, ইউটিউবাররা বলবে। দেখতে থাকুন, এখনই আমাকে গাল দিয়েন না, দেখতে থাকুন যে কি হয়। এই সরকারের নানা কিছু কিন্তু গুটিয়ে আসছে মানে হচ্ছে এনসিপির বক্তব্যে সেটা স্পষ্ট। এনসিপির প্রধান নেতা যাকে বলা হয় সামনে আমরা দেখি নাহিদ ইসলাম হঠাৎ করে উনি কিন্তু বেশ বলা শুরু করেছেন উপদেষ্টাদের অনেকে এক্সিটের করে আসলে পালিয়ে যেতে যাচ্ছে এমন একটা আভাস দিয়েছেন সেটা। এবং নাহিদ ইসলাম হচ্ছে কে? নাহিদ ইসলামকে বলা হচ্ছিল তিনি নাকি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। এমন একটা অবস্থা, উনি নিজে এখন খুব হতাশায় আছেন, কারণ তাদের যে দলটা এটা কিছু হয় নাই। মাঝখানে তারা কি করলো, ওই যে গণ অধিকার পরিষদের সাথে মিশে যাওয়ার কথা একটা শুনছিলেন, সেটাও আগায় নেই। এই কারণে গণ অধিকার পরিষদের কোনো লোকজন নাই, তাদেরও লোকজন নাই, মানে 0+0 করে আরেকটা 0 হবে, এর জন্য সেটা হয়। নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, উপদেষ্টাদের অনেকে চাচ্ছেন, মানে পালিয়ে যেতে যাচ্ছেন। সবার আগে কিন্তু এই পালানোর ব্যাপারটা ইউনূসের। ইউনূস হচ্ছে বাংলাদেশের এমন একটা ব্যক্তি, বাংলাদেশে বিভিন্ন সময় কেয়ারটেকার গভর্নমেন্ট প্রধানরা এসেছেন, ও তাদের যে ব্যক্তিগত লোক খেয়াল করে নেন বা ছিল না। একজন বিচারপতি শাহাবুদ্দিন, তিনি কি করেছিলেন, তিনি আসার আগে বলেছিলেন, শর্ত দিয়েছিলেন যে তাকে আবার সুপ্রিম কোর্টে ফেরত দিতে হবে, এই ব্যবস্থা করতে হবে। সেটা করা হয়েছিল, এর জন্য সংবিধান সংশোধন করতে হচ্ছে। কিন্তু এই যে ইউনূস হচ্ছে বাংলাদেশের সেই ব্যক্তিটা যিনি ক্ষমতাটা নিতে গিয়ে এত বেশি নিয়ে ফেলেছেন, এর মাঝে মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা আর কি। তিনি এখানে বসে তার নিজের সুদ মওকুফ করেছেন, তিনি এখানে বসে তার প্রতিষ্ঠানে ট্যাক্স ফ্রি করেছেন, তিনি এখানে বসে
আদর ব্যবসার লাইসেন্স নিয়েছেন, তিনি এখানে বসে নানা কিছু যা যা বলা যায় ইউনিভার্সিটি নিয়ে নিশ্চয়তা নিয়েছেন। এইভাবে কিন্তু ইউনুস কিন্তু এখন দেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউসের মালিক। আগে কর্পোরেট হাউস বলা হতো যেন বসুন্ধরা বা স্কয়ার, এইসব বিষয়গুলো কর্পোরেট হাউসে বড় ছিল, কিন্তু এখন কিন্তু সবচেয়ে বড় কর্পোরেট হাউস হচ্ছে ইউনুস গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইত্যাদি। এদের অপরাধ গুলা এত বেড়ে গেছে, মানুষের উপর নির্যাতন করা, মানুষকে টর্চার করা, ফ্যামিলিকে টর্চার করা, এগুলো এমন অবস্থা চলে গেছে। মানে আওয়ামী লীগ ছাত্রলীগ এসে 32 নম্বর থেকে শুরু করে যত বাড়ি ঘর সারা দেশে ভাঙা হয়েছে, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এগুলা। এবং এবার কথা শুরু হয়ে গেছে আগামীতে কোনো একদিন সারা বাংলাদেশের যত গ্রামীণ ব্যাংকের অফিস যেগুলো আছে সেগুলো কিন্তু ছাত্রলীগের অফিস হবে। বলা এটা হয়তো হবে না, কিন্তু এটা কিন্তু আওয়াজ, কিন্তু এই আওয়াজটা এমন ভাবে হচ্ছে, সেটা কিন্তু এই আওয়াজটাকে একটু আমরেলা দেওয়ার জন্য আপনি দেখেছেন জাতিসংঘ অধিবেশনে 3টা দলের লোক নেওয়া হয়েছে, কিন্তু 3টা দলের লোক নিয়ে তাদের সাথে সম্পর্ক ভালো হয়নি, সম্পর্ক খারাপ হয়েছে এই কারণে এত মিসম্যানেজমেন্টের কারণে আমেরিকায় গিয়ে ইউনুসরা তার উপদেষ্টাদের নিয়ে এক পথে নিরাপদে বেরিয়ে গেলেন, আর এদেরকে তোপের মুখে ফেললেন। এবং তোপের মুখে যারা সারা দেশে মানুষকে অত্যাচার করে, কোর্টে হামলা করে, মব ভায়োলেন্স করে, তাদেরকে একটা ডিম পোড়ার আঘাতটা এত বেশি হয়ে গেছে যে তারা এটাই সহ্য করতে পারে নাই। তাদের এর আগের বার জাতিসংঘে যখন ইউনুস গেলেন, তখন যে মাস্টার মাইন্ড যাকে বলা হয়েছিল, সেই মাস্টার মাইন্ডে মাহফুজের অবস্থা খুবই করুণ অবস্থা। বেচারা এখন বছর বলেছে, কারণ বেচারা লন্ডনে গিয়ে দেখে তাকে মারধর করে মানুষ, আমেরিকায় গিয়ে মারধর করে মানুষ, যেখানে মারধর করে মানুষ। বাংলাদেশে কোথাও এদের কিন্তু পুলিশ পাহারা, সেনাবাহিনীর পাহারা ছাড়া যাওয়ার কোনো পথ নেই, এটা তার বুঝে ফেলেছে। এর জন্য সর্বশেষ হতাশায় মাহফুজ, যে মাস্টারম্যান বলা হচ্ছিল, মাহফুজ বলছে সে তার চাকরি নিয়ে খুবই চিন্তিত, কোন দিন নেমে যেতে হয়, কোন দিন হারিয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এবং আওয়ামী লীগ বিএনপি জামাতকে এমন ভাবে তারা অভিযুক্ত করেছে যে তারা সবকিছু ভাগ্যটাকে নিয়ে ফেলেছে, প্রশাসন নিয়ে ফেলেছে, ইউনিভার্সিটি নিয়ে ফেলেছে, সবকিছু নিয়ে ফেলেছে, মানে তাদের আর কোনো জায়গা নেই। এখন এই যে ইউনুসের নাহিদ যেটা বললো যে যারা সেফিক চাচ্ছেন, সেফিক কে চাইতে পারে যে উপদেষ্টা মনে করেন, সবার আগে নাম আসবে আসিফ নজরুল আইন অনেকে আদর করে সেকেন্ড ম্যান গভর্নমেন্টের বলেন, এবং তার মাধ্যমে যত করাপশন, যত অনাচার, যত অবিচার আইন মন্ত্রণালয়ের মধ্যে বাংলাদেশ হয়েছে, এইটার জন্য তাকে দরকার, সেখানে থাকতে পারবে না। আইনমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, গণপূর্ত উপদেষ্টা ইত্যাদি, যাদেরকে আপনি আমেরিকায় দেখেছেন ইউনিভার্সিটি টিমে, এরা হয়তো পথ করে এসেছে, এদের যেতেই হবে সেটা। এবং এরা কি পরিমাণ পাচার করেছে এর মাঝে, সেটা নিয়ে নানা গল্পগুলো আসতে শুরু করেছে, যেটা নাহিদ একটু হুঁশিয়ারি দিয়ে বলেছে এগুলা তারা প্রকাশ করবে। বেচারা যাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলা হচ্ছিল, সেই প্রধানমন্ত্রী হতাশায় সে এখন এদের লুটপাট, অরাজকতা, এদের পালিয়ে যাওয়ার নানা কাহিনী ইন্টারভিউ দিয়ে বলেছে তারা এগুলো প্রকাশ করবে। সরকারের একটা লেজের উপরে অবস্থা সর্বশেষ আপনি দেখবেন এই ঐক্যমত্য কমিশন নামে যে কমিশনটা জোর করে বাংলাদেশের মানুষকে চাকিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এই করবো সেই করবো। আপনি চিন্তা করেন, সর্বশেষ বলা হয়েছে গণভোটের ব্যাপারে নাকি সবাই একমত, কিন্তু গণভোটের ব্যাপারে যে একমত না, এইটা এই মিটিং গুলো যারা ছিলেন তাদের মধ্যে স্পষ্ট। গণভোটের আপনি ইতিহাসটা দেখেন,
বাংলাদেশে 3টা গণভোট হয়েছে এখন পর্যন্ত। একটা জিয়াউর রহমানের, একটা হচ্ছে এরশাদের, একটা বিচারপতি শাহাবুদ্দিনের। 3টা গণভোটের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশে মানুষ ভোট দিতে যায় না। এবং সবচেয়ে বাংলাদেশে প্রথম প্রথম মানে ভোট ডাকাতি না, সমুদ্র ডাকাতির ইলেকশনটা ছিল জিয়াউর রহমানের হানা ভোট। ওই হানা ভোটের মাধ্যমে সে আইনগত সুবিধা নিয়েছিল যে তাকে নাকি বাংলাদেশের সবাই খুব পছন্দ করেন, তার 18 দফা 19 দফা এগুলো সব মানুষ পছন্দ করেন। ঠিক জিয়ার মতো এরশাদ করেছিল একটা। তারপর বিচারপতি শাহাবুদ্দিন দিয়ে আমাদের এখানে সবচেয়ে সৎ মানুষ রাষ্ট্রপতি হিসেবে একটা বলা হয় সেটা। সেই সৎ মানুষটা এমন একটা অসৎ ইলেকশনের মাধ্যমে, অসৎ ইলেকশন মানে গণভোট, সেই ভোটে কেউ যায় নাই, কিন্তু ভোট দিতে যায় নাই, কিন্তু বাক্স ভর্তি করা হয়েছে, পাশ করা হয়েছে, এগুলো চলে গিয়েছে। এরা আবার গণভোটের কথা বলছে। তাদের গণভোটে কি করবে তারা? গণভোটে তারা আমাদের মুক্তিযুদ্ধের সংবিধানটা চেঞ্জ করতে চায়, আমার মুক্তিযুদ্ধের নানা স্মৃতিকে ধ্বংস করতে চায়। সেটার জন্য তারা গণভোট বলছে। এখন যেহেতু গণভোটের লোক যাবে না বলতেছে, এখন বলছে যে এই গণভোটটা হবে জাতীয় ইলেকশনের দিন, মানে পার্লামেন্ট ইলেকশনের দিন। আলাদা একটা ব্যালট পেপার দেওয়া হবে, সেই ব্যালট পেপারের মাধ্যমে নাকি মানুষ সব মেনে নিয়ে ফেলেন। এখানে জালিয়াতি যেটা, আমি সিপিবির একাধিক নেতার সাথে কথা বলেছি, বাসুদের একাধিক নেতার সাথে কথা বলেছি। ওরা জালিয়াতি যেটা বলে, আমাদের সংবিধানের মূল 4টা স্তম্ভ আছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। এগুলো বাদ দিল সংবিধান। এখন ধর্মনিরপেক্ষতা ওইভাবে আমাদের এখানে কথাই ছিল, কাজে ছিল না। আর সমাজতন্ত্রের বিষয়টাও কথাই ছিল, কাজে ছিল না। এখন ওই যে মূলনীতির জায়গাটা, ওই মূলনীতির জায়গাটা যে এরা রাখছে না, এইটা তারা ওই তাদের মিটিং এ সরাসরি বলে না তারা। আর বিএনপির অ্যাপ্রোচটা হচ্ছে কোনোভাবে এরা চলে যাক, বলতেছে ঠিক আছে সবই আমরা করবো, এই করবো সেই করবো, এরা কোনোভাবে যাতে পার করতে যাচ্ছে। জামাত বলছে, এনসিপি বলছে পিয়ার পদ্ধতি, ইলেকশনের আগে ডিসেম্বরের মধ্যে তাদের জুলাই সনদ এগুলো বাস্তবায়ন ছাড়া তারা এগুলো ইলেকশন করতে দিবেন, একটা দিতে দিন। যে এনসিপি সর্বশেষ আরেকটা আবদার হচ্ছে শাপলা প্রতীকটা তাদের দিতে হবে। শাপলা আমার জাতীয় ফুল। শাপলা কোন দলের নির্বাচনী মার্কা হতে পারে না। যদি তাদেরকে তাদের ইয়েতে যদি দেয়া হয়, এইটা কিন্তু বাংলাদেশের মানুষ ভবিষ্যতে এগুলো মানবে টানবে না। আর আপনি দেখেন ঐক্যমত্যের কথা বলে এমন একটা ভবিষ্যতের জন্য বিষ পোড়া রাখা হচ্ছে, যেখানে বাংলাদেশের অর্ধেক মানুষের কথা বলা হচ্ছে না। অর্ধেক মানুষ কি? এখন এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, ইত্যাদি ইত্যাদি দোষ আছে। এরা হচ্ছে সব এন্টি আওয়ামী লীগ দল। বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে 2টা, আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ। এন্টি আওয়ামী লীগ দলগুলা মিলে তারা ভাগাভাগি করতেছে এখানে। আর আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের পক্ষের যে মূলধারা, আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের পক্ষে মূলধারা, এই মূলধারার সঙ্গে আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, এগুলাকে মাইনাস করে তারা একটা কিছু করে ফেলতে চায়। করে ফেলা যাবে, টিকবে না। কারণ আপনি খেয়াল করবেন, বাংলাদেশে সর্বশেষ জাতিসংঘের যে বক্তব্যটা পরিবর্তন এসেছে। জাতিসংঘের আগের বক্তব্য ছিল একটা ইলেকশন হয়ে যাক, মানে এখন জাতিসংঘ বলা শুরু করেছে ইলেকশন হতে হবে সবাইকে নিয়ে। কারণটা হচ্ছে সবাইকে নিয়ে যদি ইলেকশন না হয়, এটাতে আপাতত ইলেকশন হবে। এখন আপাতত ইলেকশনের জন্য বাংলাদেশের ইলেকশনটা খুব দরকার। এই কারণে বাংলাদেশের সমস্ত বিদেশি বিনিয়োগ গুলা থমকে গেছে। বিদেশি বিনিয়োগকারীরা তারা এখানে আসছে না নতুন করে। বড় একটা বিনিয়োগকারী মনে করেন ইন্ডিয়ার অনেক কাজকর্ম ছিল এখানে, এগুলো বন্ধ। এখন ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক উন্নতিও হয় নাই এবং উন্নতি করার কোনো লক্ষণও নাই। মানে একটা প্রো পাকিস্তানি দল, প্রো পাকিস্তানি জোট ইউনিসের নেতৃত্বে ক্ষমতা দখল করেছে। তারা
আমেরিকার সাথে আমাদেরকে না জানিয়ে, বাংলাদেশের মানুষকে না জানিয়ে নানা কিছু করছেন। এবং আপনার ওই যে সেন্ট মার্টিন যে যেতে পারে না মানুষ, এই নানা কিছু তারা কিন্তু কোনো একটা গোপন আঘাত করে ফেলেছে, সেইটার মাধ্যমে তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। যত বোকা বানাক না কেন, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ, এখানে এগুলো চলবে না। আপনি পুরোনো লোকদের সাথে এটা কথা বলবেন। আমার মুক্তিযুদ্ধের প্রথম স্লোগানটা কি ছিল? বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বাঁশের লাঠি তৈরি দিয়ে কিন্তু আমরা পাকিস্তানের মতো একটা শক্তিশালী প্রজন্মকে, শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছি। বাংলাদেশের যত চালাকি করা হোক না কেন, যত ভাবে, এগুলো কেউ টিকবে না। এই টিকবে না বলে এখন এই পলায়নের কথাগুলো আসছে, এক্সিটের কথাগুলো আসছে। এক্সিট ও আরেকটা যে কারণ আমি আপনাদেরকে, আমি যত খোঁজ খবর নিয়েছি, এই অক্টোবর মাস, নভেম্বর মাস, এই দুটো মাস খুবই গুরুত্বপূর্ণ মাস বাংলাদেশের ভবিষ্যতের জন্য। এই অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের মধ্যে তারা কিন্তু শেখ হাসিনা ফাঁসির রায় একটা লেখা আছে, এটা তারা প্রকাশ করবেন। এবং সর্বশেষ এখানে কি করা হয়েছে, ওই কয়েকদিন আগে মাহমুদ হানিফ, আওয়ামী লীগের যে নেতা, একজন, অনেকদিন তার কোনো সারশব্দ ছিল না, তিনি একটু ফেসবুকে লেখালেখি শুরু করেছিলেন। শুরু করা দেখেই কিন্তু ওই ভয়ে ওর নামেও কিন্তু একটা মামলা তৈরি করা হয়েছে। এই তৈরিগুলা কোনো নকশাতে থাকবে না, মানুষের সেন্টিমেন্ট গুলো আপনি দেখেন। এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের দুইটা ঘটনা আপনি চিন্তা করেন সাম্প্রতিক কালে। নুরুল মজিদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা, হাত কড়া পরিয়ে, হাত কড়া অবস্থায় তার প্রাণ গেছে এই বাংলাদেশে। এবং হাত কড়া এবং যে তার জানাজানি যে বাধা তৈরি করা হচ্ছিল, সেই বাধা অতিক্রম করে মানুষের যে জনস্রোত, সেটা কিন্তু একটা সিগন্যাল কিন্তু তাদের জন্য। আরেকটা সিগন্যাল যেটা টের পাচ্ছে না, টের পাবে কয়েকদিনের মধ্যে, তোফায়েল আহমদ বাংলাদেশের একটা ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ চরিত্র। আপনি নুরুকে দেখতে যান, আপনি জামাতের শফিককে দেখতে যান, কিন্তু আপনার এই ঢাকা শহরে স্কয়ার হাসপাতালে 69 গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমদ যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আপনি এত অভদ্র, এত একটা পাকিস্তানপন্থী একটা অপশক্তি, আপনি কোনোদিন একটা যাওয়ার চিন্তা করেন নাই। কারণ আপনি যেতে পারেন না, তো কারণ আপনার তো এই লেনের লোক না, আপনার লাইনটাই আলাদা। এই লাইনগুলো আলাদা করতে গিয়ে আপনি কিন্তু ওই স্বাধীনতার পক্ষের শক্তিকে শক্তিশালী করছেন। আপনি আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছেন, আপনি আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করে রেখেছেন, আপনি এই আওয়ামী লীগের ছাত্রলীগের মানুষগুলার মিছিল থামাতে পারবেন না। এগুলা প্রতিদিন মিছিল কত অ্যারেস্ট করছেন না, এর মাঝে আপনি 5 লক্ষের বেশি কিন্তু অ্যারেস্ট করেছেন, কিন্তু থামাতে পারেন নাই। ওই 5 লক্ষ পরিবার বুলেটের মতো গিয়ে আপনাকে তারা আক্রমণ করছেন। সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে ভারতের সাথে আপনার সম্পর্ক আবার খারাপ হয়েছে। পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো হঠাৎ করে একদিনের ঘটনা না। এই ঘটনাগুলোর বীজ বপন করেছিল জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য এই জিনিসগুলাকে এত বছরেও মানুষের সমাজে ভালো সম্পর্ক এগুলো মিটমেট করা উচিত ছিল, করা হয় নাই, করা যায় নাই। এবং সর্বশেষ এই পার্বত্য চট্টগ্রামে যখন একটা আবার ধর্ষণের ঘটনাগুলো ঘটলো, এর প্রতিবাদ হলো, সেটাকে চাপা দেওয়ার জন্য আপনি গিয়ে বললেন এখানে ভারত জড়িত, এখানে ফেসিস জড়িত। এইসব কথাবার্তার মাধ্যমে ভারতের সাথে আপনার সম্পর্কটা আবার আরো খারাপ করেছেন। ভারত যে জবাবটা দিয়েছে আপনার জন্য খুব একটা ভালো হয় নাই। আপনি আম পাঠিয়েছেন, ইলিশ পাঠিয়েছেন, লাভ হয় নাই। এই বিষয়গুলো কিন্তু
আন্তর্জাতিকভাবে আপনাকে কোণঠাসা করছে, আপনারা টের পাচ্ছেন। এই কারণে এই জাতিসংঘে বিএনপি, জামাত, এনসিপি নিয়ে আপনি শান্তি পান নাই। এবং সর্বশেষ আর একটা খেলা খেললেন, ওই দুর্গাপূজার অসুরের আপনি হঠাৎ করে বললেন কোন একজন হিন্দু ধর্মাবলম্বী এটা অভিযুক্ত করলো না যে তার অসুরকে দাড়ি লাগানো হয়েছে। দাড়ি যদি পূজার আপনি ভারতীয় পূজাগুলো খেয়াল করবেন, প্রতিটা পূজায় নানা থিম থাকে, নানা কিছু থাকে, নানা চেঞ্জ করে নানা কিছু চলে। থিমে যদি তারা এইগুলা যে আনে, তাহলে আপনি তার যদি অভিযুক্ত না থাকে, আপনি এখানে ঘাটাঘাটি করছেন, এগুলো কিন্তু আপনি একটা গোষ্ঠীকে অপদস্থ করছেন। এই অপদস্থ করার মাধ্যমে আপনার আসলে যখন সময়টা শেষ হয়ে যায়, সেই সময়গুলা এভাবে এলোমেলো আচরণ করতে হয়। এই আচরণ ঘরের ভেতর থেকে শুরু হয়েছে, এনসিপি নাহিদের বিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছে। এটা যাবে অনেক দূর, কারণ যাবে এই কারণে নাহিদরা নিজেরাই স্বস্তিতে নাই। নাহিদদের দুজন নেতা, এই আসিফ আর হাসিফ আব্দুল্লাহ, আরে বাবা, এলজিইডির সব টাকা পয়সা নিয়ে ফেলেছেন। সারা বাংলাদেশে যেখানে 15 কোটি 16 কোটি দিয়েছেন একটা জেলাতে, নাহিদের আসনে না, ওই আসিফের আসনে আর হাসনাতের আসনে আপনি এক একদিনে 4-5 টাকা নিয়ে ফেলেছেন। এই যে লোকগুলা প্রকাশ পাচ্ছে। সর্বশেষ খবর বেরিয়েছে নাহিদ ক্যান্টনমেন্টে ঢুকতে পারে না। ঢুকবে কিভাবে? ক্যান্টনমেন্ট নিয়ে যে কথাগুলো বলেছেন, আপনি তো আবার সেনাবাহিনীর প্রতিপক্ষ। আপনি আপনি তো আরেকটা সেনাবাহিনীর প্রধান। আপনি তো ওই ওয়াকার ক্যান্টনমেন্টে আপনি ঢুকতে পারেন না। আপনার ক্যান্টনমেন্টে আপনি থাকতে পারলেই হয় আর কি। এবং সর্বশেষ বিসিবি ইলেকশনে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু একটা বড় ঘটনা হতে পারে। এটা যদি আইসিসির কাছে যায়, বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা খুবই স্পর্শকাতর ব্যাপার, যেটা আপনারা ভাবছেন না, সেটা আপনার এই আরেকটা অগ্নিগর্ভ পরিস্থিতি করছেন। এবং আরো বলি, খুব ছোট বড় একটা ব্যাপার, কিন্তু সবকিছু কানেক্টেড হয়ে যায়। হুমায়ুন আহমেদ একটা মানুষ, একটা মানুষ, সবচেয়ে জনপ্রিয় লেখক বাংলাদেশের। তার বই পড়ে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ, মানে কিনে পড়েন। এই হুমায়ুন আহমেদের 2টা সংসার, একটা সংসার সাবেক, বর্তমান সংসার অমুক। বর্তমান সংসারের শাওন মাঝে মাঝে যেসব বিবৃতি দেয়, এগুলা আপনার জন্য একটু এম্বারেসিং অবস্থা তৈরি করে। এবং এই পাল্টা করতে গিয়ে গুলতেকিনের মাধ্যমে যে মাঠে এসেছেন, গুলতেকিনের মা শিলার মা গুলতেকিন এবং আসিফ নজরুলের শাশুড়ি গুলতেকিন, এইগুলা কিন্তু যোগ করে। এই যোগ ওই যোগ, এই যোগগুলা কিন্তু আপনারা আপনাদের পদগুলা তৈরি করছেন। এর মাঝে জামাতের মাধ্যমে আপনারা একটা লাইন চান, বিএনপির কাছে একটা এক্সিট চান, এনসিপির কাছে এনসিপি আপনাদের কাছে প্রতারিত। সব মিলিয়ে আপনারা একটা যেদিকে যাচ্ছেন, ভালো হচ্ছে না, আপনাদের ভালো হবে না, আপনার নিয়োগ গুলো ভালো না তো। এবং শেখ হাসিনা যেদিন আপনি রায়টা দেবেন না, আপনার মানুষ তো জানে আপনি শেখ হাসিনাকে কি চান, কেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনি এত ক্ষিপ্ত। কারণ শেখ হাসিনা ওই আদালতে ওই যুদ্ধ অপরাধীদের বিচার করেছিল, ওই যুদ্ধ অপরাধীর উকিল নিয়ে আপনি শেখ হাসিনাকে ফাঁসি দেবেন। ওইটা কিন্তু আপনার এক্সিটটা, আপনি এক্সিট করতেছেন না, ওই এক্সিট কিন্তু ওইটা বড় একটা এক্সিট তৈরি করে দেবে কিন্তু আপনাকে। এবং এই ডিসেম্বর না, নভেম্বরের মধ্যে
আপনার এক্সিটের নানা পথ তৈরি হয়ে যাবে। ওইসব ঐক্যমত্য কমিশন, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষকে বাদ দিয়ে ঐক্যমত্য কমিশন আপনার হবে টবে না। এই হবে টবে না যে এটা টের পাবেন খুব তাড়াতাড়ি। প্রতিদিন দেখবেন আমরা এই কথাগুলো নিয়ে আসবো আপনাদের সামনে। আপনাদের আইডিয়া গুলা থাকলে আমাদেরকে দেবেন, সেটাও করবে। শেষ করি তোফায়েল আহমেদের কথা দিয়ে। আমি সারা খোঁজ নিচ্ছিলাম, তোফায়েল আহমেদ খুব সংকটাপন্ন অবস্থা।